নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, ইস্ট বেঙ্গল নিয়ে ট্রান্সফার নিউজ শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো বছরের প্রথম ম্যাচ মোহনবাগান কিন্তু 3-0 গোলে জিতলো এবং বছরের প্রথম ম্যাচে কে গোল করে সেই দিকে আমাদের নজর ছিল। ভাই, হয়ে গেল ওন গোল। সেখানে হায়দ্রাবাদের ডিফেন্ডার ওন গোল করে ফেলে 9 মিনিটের মাথায়, মোহনবাগান এগিয়ে যায়। তারপরে টম অ্যালড্রেড একটা দারুণ কিন্তু ফিনিশিং আমরা দেখতে পেয়েছি টমের কাছ থেকে। সেখান থেকে ফার্স্ট হাফই কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকে মোহনবাগান। আর শেষের দিকে এসে সেকেন্ড হাফের প্রথম মিনিটেই বলতে গেলে একদম তাড়াতাড়ি গোল করে দিয়েছিল জেসন কামিংস 51 মিনিটের মাথায়, সেখান থেকে 3-0। এরপরও প্রচুর চান্স এসেছে। লিস্টন যদি একটু সেলফিশ ভাবটা কাটিয়ে ফেলে তাহলে কিন্তু লিস্টনও অনেক বেশি গোল করতে পারবে, গোল করাতে পারবে। অনেকগুলো সুযোগ এসেছিল কিন্তু সেগুলো থেকে আর গোল আসেনি। যদি গোল আসতো আরও অনেক বড় রেজাল্ট হয়ে যেত। তো কালকের ম্যাচেরও কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশন করেছিল, বেশ কয়েকজনের স্কোর লাইন প্রেডিকশন মিলে গেছে। স্ক্রিনে শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছ। তো ভালোই লাগছে যে সকলে স্কোর লাইন প্রেডিকশন আস্তে আস্তে মিলে যাচ্ছে। এবং কালকে একটা ব্রিলিয়ান্ট ম্যাচ গেছে। মোহনবাগান কিন্তু 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপে রয়েছে। বেঙ্গালুরুর থেকে কিন্তু বেশ কিছুটা পয়েন্ট বাড়িয়ে নিয়েছে। এটা কিন্তু মোহনবাগানের জন্য খুব ভালো শুরু হলো। আজকে কিন্তু বাংলার আরেক প্রধান মোহামেডান কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে নর্থ ইস্টের সঙ্গে। আর এই নর্থ ইস্টের সঙ্গে কিন্তু মোহামেডান খুব ভালো ফুটবল খেলেছিল। যেটা ফার্স্ট লেগের ম্যাচ ছিল সেখানে একদম শেষ পর্যন্ত লড়াই দিয়েছিল, কিন্তু শেষে এসে হেরে গিয়েছিল। কিন্তু যে লড়াইটা দিয়েছিল সত্যি প্রশংসা করতে হয়। আজকেও কিন্তু মোহামেডান চাইবে একটা ভালো ফাইট দিতে, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। প্রথম হচ্ছে যে ক্যাপ্টেন, তার সাসপেন্ড রয়েছে কাট সমস্যার কারণে। তারপর হচ্ছে কাসিমভ, সেও সাসপেন্ড রয়েছে ইনজুরি সমস্যার জন্য। মানজকিকে পাওয়া যাচ্ছে না। আরও একজন প্লেয়ার অসুস্থ রয়েছে, গোলকিপার একজন, তাকেও পাওয়া যাচ্ছে না। তো অনেকগুলো সমস্যার মধ্যেও কিন্তু আজকে মোহামেডান চেষ্টা করবে ম্যাচ থেকে পজিটিভভাবে অন্তত একটা পয়েন্টও আনার। অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট আনা মানে অনেক ভালো হবে। এবং আজকে কিন্তু দলের সঙ্গে গেছে মেহরাজউদ্দিন। তো সে কীরকম পরিকল্পনা করে, চাইনিজ হবের সঙ্গে কী গেম প্ল্যানিংয়ে যায় সেই দিকে নজর থাকবে। যদি আজকের প্লেইং 11 নিয়ে কথা বলি, নো ডাউট গোলকিপারে পদমকেই শুরু করানো উচিত। লাস্ট ম্যাচে কিন্তু বেশ ভালো পদম খেলেছে। ডিফেন্স লাইনে কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে। সেন্টার ব্যাকে ফ্লোরেন্টের সঙ্গে সাজাদকে আমি প্রথম থেকে দেখতে চাই। সাইড ব্যাকে একদিকে ভাল্লাল জুডিকা, অপরদিকে জোহালিয়ানাকে রেখেই কিন্তু ডিফেন্স সাজানো উচিত। মাঝমাঠে ইরশাদের সঙ্গে অমরজিৎ সিং কিয়াম রয়েছে, আপফ্রন্টে অ্যালেক্সিস রয়েছে। এবং উইঙ্গারের দিকে তাকাই যদি, একদিকে ফানাই, অপরদিকে ছোটেকে প্রথম থেকে শুরু করানো উচিত। এই নর্থ ইস্টের বিরুদ্ধে ছোটের কিন্তু রেকর্ড খুব ভালো। আর আপ ফ্রন্টে কিন্তু অবশ্যই ফ্র্যাঙ্কাকেই হয়তো প্রথম থেকে দেখতে পাবো। যদি ফ্র্যাঙ্কা পুরোপুরি ম্যাচ ফিট না হয় সেই জায়গায় কোনো ইন্ডিয়ান প্লেয়ারকেও হয়তো আমরা দেখতে পেতে পারি। তো আজকের ম্যাচটা থেকে যদি পয়েন্ট আসে মোহামেডানের জন্য খুবই ভালো হবে। আর নর্থ ইস্টের বেশ কিছু ফ্যান পেজ বলো বা বেশ কিছু জায়গা থেকে দেখছি যে মোহামেডানকে 5-0 গোলে হারাবো, এরকম কিন্তু পোস্ট ট্রোলিং শুরু হয়েছে। তো দেখা যাক, খেলার শেষেই তো বোঝা যাবে যে রেজাল্ট কি হলো। তো সকলে কিন্তু আজকের ম্যাচেরও স্কোর লাইন প্রেডিকশন করো যে আজকের ম্যাচের কি রেজাল্ট হচ্ছে, মোহামেডান কি ম্যাচ জিততে পারবে নাকি ড্র করতে পারবে। তো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশন সকলে একটু করে যেও। তো এরপর যদি আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, হায়দ্রাবাদ ম্যাচে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভার উপর যেরকমভাবে ফাউল করা হয়েছিল, যদিও সেটা ফাউল দেওয়া হয়নি, রেফারি মনে করেছিল এটা সাধারণ একটা ঘটনা। তো আর্শদীপের যে চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু মারাত্মক চ্যালেঞ্জ ছিল। যদি একটু এদিক ওদিক হতো বিরাট বড় কিন্তু বিপদ হতে পারত। তো কালকে মোহনবাগানের সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্শদীপ কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে। প্রথম যেটা বলেছে যে আমি অ্যাজ এ প্লেয়ার কখনোই চাইবো না যে অন্য একজন প্লেয়ারকে ইনজুরি এনে দিতে, কারণ আমিও অনেক ইনজুরি পেয়েছি ফুটবল ক্যারিয়ারে। কখনোই চাইবো না যে অন্য কোনো প্লেয়ারকে আমার জন্য ইনজুরিতে পড়তে হোক। হ্যাঁ, সেই মুহূর্তে আমি যেভাবে বলের জন্য গিয়েছিলাম সেখানে আমার পাটা ওইভাবে রাখা উচিত হয়নি। আমি কিন্তু পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি। এবং অনেক জায়গা থেকে আমাকে নিয়ে কথা হচ্ছে যে আমি নাকি ইচ্ছা করে করেছি। কখনোই সেটা আমার ইচ্ছা করে করার উদ্দেশ্য ছিল না যে কোনো প্লেয়ারকে আঘাত করার জন্য, কিন্তু সেটা হয়ে গেছে। তার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের কাছেও কিন্তু ক্ষমা চেয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে যেরকমটা চলছিল যে আর্শদীপ
মানে নিজে থেকে চ্যালেঞ্জ করেছিল এবং আর্শদীপ এর আগেও এরকম চ্যালেঞ্জ করেছিল। যতই মুখে রাম করুক না কেন, আর্শদীপের কাছ থেকে এর আগেও আমরা জঘন্য চ্যালেঞ্জ কিছু দেখেছিলাম। তো সেই জায়গা থেকে আর্শদীপ আর যাই হোক অন্তত ক্ষমা চেয়েছে, এটা কিন্তু একটা ভালো লাগলো ব্যাপারটা। ক্লেটন সিলভার উদ্দেশ্যও তাই একই বার্তা, মানে ক্ষমা চেয়েছে, এটা ভালো লাগলো। কিন্তু আর্শদীপেরও একটু বোঝা উচিত, আর সব থেকে বোঝা উচিত ছিল রেফারি তো কোনো ব্যাপারই নয়, ড্রপ বল দিয়ে খেলা শুরু করে দিল, যেখানে সরাসরি সেটা রেড কার্ড দেওয়া যেত। আমরা হয়তো কম বুঝি, আমরা ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু যারা ফুটবল বিশেষজ্ঞ, যারা এক্স ফুটবলার, যারা এক্স কোচ, যারা এক্স রেফারি, তারা পর্যন্ত ওই একই বার্তা দিয়েছে যে এটা রেড কার্ড ছিল। কেন দেয়া হলো না ভাই, তার কারণ আমরা কিছুই জানি না। যতই তোমরা FSDLকেই বলো বা IFFকেই বলো বা যাকেই বলো, এইসব ব্যাপারে কোনো কিছুই মানে সুরাহা পাওয়া যাবে না। এইভাবেই ফুটবল চলবে এবং সার্কাস ভালোই লাগে, সার্কাস দেখতে হবে। আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখনই ম্যাচ হয় সার্কাস কিন্তু আরও ভালো হয়, ফ্রিতে সার্কাস দেখা যায়, রেফারি যেগুলো দেখায়, তো সেগুলো দেখেই যেতে হবে, কিছু করার নেই। তো এরপর যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা আপডেট দিয়েছিলাম সেরকমই কিন্তু আস্তে আস্তে কাজ হচ্ছে। তোমাদের বলেছিলাম বাংলা দলের বেশ কিছু প্লেয়ার, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নের বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে। মূলত নজর রয়েছে একজন আক্রমণ ভাগের প্লেয়ার এবং একজন ডিফেন্ডারের প্লেয়ার। তো ডিফেন্ডারের কিন্তু এবার নাম বেরিয়ে এসেছে, 25 বছর বয়সী বাঙালি ডিফেন্ডার বিক্রম প্রধান। এবং বিক্রম কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে, যখনই সুযোগ পেয়েছে, সে ক্লাবের জার্সি গায়েই হোক, সে বাংলার জার্সি গায়েই হোক, দারুণ কিন্তু খেলেছে। মূলত রাইট ব্যাকের প্লেয়ার, রাইট ব্যাক ছাড়াও মাঝে মাঝে সেন্টার ব্যাকে খেলে দিতে পারে। আর ইস্টবেঙ্গলের সত্যি ভাই রাইট ব্যাকের প্লেয়ারের প্রয়োজন রয়েছে। রাইট ব্যাকে অপশান কোথায়? প্রভাত এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে আসতে পারেনি। রাকিব নো ডাউট ভালো খেলছে, কিন্তু রাকিব ছাড়া আর সেরকম অপশান খুব একটা নেই। তো সেই জায়গায় বিক্রম প্রধানকে চাইছে, যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয়, কথাবার্তা তো বেশ কিছুটা পজিটিভ এগিয়েছে, তাহলে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই লাল হলুদ জার্সি পরতে চলেছে বিক্রম প্রধান এবং ISL এর জন্য তাকে ভাবনা চিন্তা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তো কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে। আরও বেশ কিছু প্লেয়ারের দিকে যেরকমভাবে ইনকোয়ারি, যেরকমভাবে কথাবার্তা পজিটিভভাবে এগোচ্ছে, বেশ কিছু সাইনিং মানে আগামী সপ্তাহের প্রথম দিক থেকেই অফিসিয়াল সাইনিংগুলো শুনতে পাবে। এখন শুধু নাম শুনছো, কয়েকদিনের মধ্যেই সেগুলো অফিসিয়াল হয়ে যাবে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং অবশ্যই আমি তো পার্সোনালি চাই এরকম একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসুক। রিজার্ভ টিমের ক্ষেত্রেও এটা একটা ভালো সিগনেচার হবে এবং সিনিয়র টিমের ক্ষেত্রেও ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু বিক্রম প্রধান একটা ভালো অপশান। তো দেখা যাক ম্যানেজমেন্ট কত তাড়াতাড়ি এই ডিলটাকে কমপ্লিট করতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।